রেলের এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 5 জুন 2025-এর শিফট 1-এর জিকের প্রশ্নগুলো চলো আমরা আস্তে আস্তে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন কি বলছে, গুপ্ত পরবর্তী রাজ্যগুলিতে ভুক্তি শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়? ভুক্তি বলতে এখানে প্রদেশ বোঝাতে ব্যবহৃত হয়। ভুক্তি পরিচালনা করত উপরিকা নামক আধিকারিকরা। প্রতিটি ভুক্তিতে একাধিক বিষয় ছিল আর বিষয়ের যারা আধিকারিক ছিল তাদের বিষয়পতি বলা হতো। 2 নম্বর প্রশ্ন বলছে, চন্দ্র সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট পেলোড 2025-এ প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? এটা হবে অপশন 2, চাঁদের রেগোলিথের উল্লম্ব তাপমাত্রার প্রোফাইল তৈরি পরিমাপ করা। 3 নম্বর প্রশ্ন, তখত-ই-বাহী শিলালিপিতে কোন পার্থিয়ান শাসকের কথা উল্লেখ করা আছে? এটা হবে অপশন 3, গন্ডোফার্নেস। গন্ডোফার্নেস ছিলেন একজন পার্থিয়ান শাসক, তিনি ইন্দো পার্থিয়ান রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। সেন্ট থমাস গন্ডোফার্নেসের রাজত্বকালে খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারত ভ্রমণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 97তম সংবিধান সংশোধনী আইন দ্বারা রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসসি, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটাকে বলা হয়, সেই কোন ধারাটি যুক্ত করা হয়েছিল এখানে ডিপিএসসি? যেটা হচ্ছে 43-এর বি। 5 নম্বর প্রশ্ন বলছে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2023-এ 193টি দেশের মধ্যে ভারত কততম স্থানে রয়েছে? এটা হবে 108তম স্থানে। 6 নম্বর প্রশ্ন বলছে, 24 ডিগ্রি অক্ষরেখা ভারতের কোন রাজ্যের রাজধানীর সবচেয়ে কাছাকাছি অবস্থিত? এটা হবে অপশন 2, ভোপাল। কারণ এখানে ভোপাল যেখানে অবস্থিত সেটা কিন্তু কর্কটক্রান্তি রেখারও কাছাকাছি। ভোপাল প্রায় 23.25 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 77.41 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। আর এর প্রাকৃতিক ও কৃত্রিম হ্রদের জন্য একে কিন্তু হ্রদের শহর বলা হয়। আর হচ্ছে ভারতের হৃদয়ও বলা হয়ে থাকে এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধি এখানে দেখা যায়। এছাড়া বিশ্ব ঐতিহ্যের স্থান এবং বন্যপ্রাণী সংরক্ষণাগারও এখানে দেখা যায়। 7 নম্বর প্রশ্নে বলছে, এপ্রিল 2025 পর্যন্ত ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ ফ্রি ট্রেড যে এগ্রিমেন্ট এর কত শতাংশ চূড়ান্ত করা হয়েছে যা উভয় দেশকে চুক্তিটি শেষ করার কাছাকাছি নিয়ে এসেছে? এটা হবে 90%। পরের প্রশ্ন বলছে, 2024 সালের বিধানসভা নির্বাচনের পর নিম্নলিখিত কোন সংমিশ্রণটি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দল ও নির্বাচনী এলাকাকে প্রতিনিধিত্ব করে? জেএমএম বারহাইট। বলতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে? ঠিক, হেমন্ত সোরেন। 9 নম্বর প্রশ্নে বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে আইন প্রণয়নের মাধ্যমে অন্তর্বর্ণ এবং অন্তর্ধর্মীয় বিবাহ প্রচারের জন্য পরিচিত ছিল? অবশ্যই কি রাজা রামমোহন রায়। তিনি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। দেখো তিনি আর কি করেছিলেন তার এখানে বর্ণনা আছে যে রাজা রামমোহন রায় ব্রহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। আর 1872 সালের বিশেষ বিবাহ আইন এই প্রণয়নে তার কাজ এবং মতাদর্শ পরোক্ষভাবে প্রভাব ফেলেছিল, যদিও এটা তার মৃত্যুর পরে এটা পাশ হয়েছিল। পরের প্রশ্ন বলছে, 10 দাগে বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় ও পাশ্চাত্য উভয় শিক্ষাকে উৎসাহিত করার জন্য কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? এটাও রামমোহন রায় হবে। রাজা রামমোহন রায়ের মানে অবদান খুব অনস্বীকার্য। রামমোহন রায় 1825 সালে কলকাতায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর তার এই বেদান্তের যে দর্শনের শিক্ষাকে বৈজ্ঞানিক ও যৌক্তিক শিক্ষার সঙ্গে একত্রিত করার লক্ষ্য তিনি রেখেছিলেন। তেনাকে আধুনিক ভারতীয় নবজাগরণের জনক হিসেবে ডাকা হয়। তিনি আধুনিক ভারতের শিক্ষার প্রসারের ভিত্তি স্থাপন করেছিলেন। একটু টোকাই, এটা বানানটা একটু ভুল আছে, এটা হবে একটু টোকাই। এই সংকলন থেকে সঙ্গম সংকলন পুরানানুরু প্রতিরূপট্টুর প্রধানত কিসের উপর দৃষ্টি নিবদ্ধ করে? এটা হবে 3, বীরত্ব এবং রাজা ও তাদের কর্মের প্রশংসার উপরে দৃষ্টি নিবদ্ধ করে। এই সব কিছুই তামিলদের সাথে সম্পর্কিত। এই পুরানানুরুতে এটা রাজাদের সম্পর্কে আছে, তাদের কাজকর্ম ইতিহাস এইসব। আর প্রতিরূপট্টুতে আছে তার বিভিন্ন রকমের বইয়ের রচনা, কবিতা রচনা, এইসব বিষয়। দেখো এখানে বলছে যে এই সংকলনগুলি প্রধান বিষয় হচ্ছে বীরত্ব, যেখানে তামিল রাজা প্রধান ও যোদ্ধাদের বীরত্ব আছে। আর পুরানানুরুতে তামিল সমাজের রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধ ও রাজত্বের এটা বর্ণনা দেওয়া আছে। আর প্রতিরূপট্টুতে যেখানে 10টি কবিতার একটা সিরিজ এখানে উল্লেখ করা আছে, যা রাজাদের গুণাবলী কীর্তি বর্ণনা করা আছে। 12 নম্বরে বলছে যে জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক 2025-এ কতগুলি দেশকে মূল্যায়ন করা হয়েছিল? এখানে হবে 63।
এই যে জলবায়ু পরিবর্তন কর্মসূচি সূচক, এটাকে সংক্ষেপে বলা হয় CCPI, মানে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। রেল, এসএসসি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, PYQ তথা পরীক্ষায় আসার মতন প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো এখানে 13 নম্বর প্রশ্নে বলছে, লেবার ব্যুরো দ্বারা পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব সমীক্ষায় ভারতের সামগ্রিক বেকারত্বের হার কত ছিল? এটা হবে 5.4%। এই ষষ্ঠ বার্ষিক যে কর্মসংস্থান বেকারত্ব সমীক্ষা হয়েছিল, এটা 2016-17 সালে হয়েছিল এবং মেল অর্থাৎ পুরুষদের বেকারত্বের হার ছিল 4.0%, ওম্যান মহিলাদের ছিল 8.7%। এটা মনে রাখা ভালো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। এবং গ্রামীণ এলাকায় অর্থাৎ ভিলেজ এলাকায় যে বেকারত্ব ছিল সেটা হচ্ছে 5.1%, এবং শহরের এলাকায় অর্থাৎ আরবান এলাকায় ছিল 5.8%। 14 নম্বর প্রশ্নে বলছে যে সুপ্রিম কোর্ট দ্বারা 32 নম্বর ধারা অনুযায়ী শুধুমাত্র কোন নির্দিষ্ট ক্ষেত্রে লেখ জারি করতে পারে, লেখ বা রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী, আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী। আর এখানে উত্তর হবে মৌলিক অধিকার রক্ষার জন্য। মৌলিক অধিকার যদি কোনো ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে কিন্তু 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট আর 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হওয়া যায়। এখানে বলছে যে ভারতীয় সংবিধানের 32 নম্বর সাংবিধানিক যে প্রতিকারের অধিকার দেওয়া আছে 32 নম্বর ধারায়। আর 32 নম্বর ধারার যে অধীনে যে রিটের মধ্যে রয়েছে কি বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ, যা মৌলিক অধিকারের সুরক্ষা দেয়। ডক্টর বি.আর. আম্বেদকর 32 নম্বর ধারাকে হৃদয় এবং আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলে অভিহিত করেছিলেন। আর যেটা একটু আগে বললাম, সুপ্রিম কোর্টে 32 নম্বর ধারা অনুযায়ী আর হাইকোর্টে 226 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করার অধিকার আছে। এখানে বলছে কোন ভারতীয় রাজ্যে উপকূল রেখা নেই? ধরো এই যে এটা ভারতের, যদি আমি ছবি আঁকি, তো রাজস্থান এরকম জায়গায় যেখানে কোনো উপকূল রেখা নেই, অপশান এ একটা আনসার হবে। আর উড়িষ্যা অবশ্যই উপকূল আছে, অন্ধ্রপ্রদেশ উপকূল আছে, গুজরাট তো অবশ্যই উপকূল আছে, তাহলে অপশান 1 রাজস্থান। MS পাওয়ার পয়েন্টে স্লাইড মাস্টারের উদ্দেশ্য কী? কম্পিউটারের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এনটিপিসির ক্ষেত্রে বিশেষ করে খুবই আসে, আর CGL এসবটাইও আসে। এখানে হবে সমস্ত স্লাইডে সামঞ্জস্যপূর্ণ ফরম্যাটিং, ফন্ট এবং বিন্যাস প্রয়োগ করা। এটা হচ্ছে MS পাওয়ার পয়েন্টের যে উদ্দেশ্য, মানে স্লাইড মাস্টারের উদ্দেশ্য। দেখো এখানে বলছে যে স্লাইড মাস্টার হলো MS পাওয়ার পয়েন্টের একটা বৈশিষ্ট্য, একটি উপস্থাপনার সমস্ত যে স্লাইডে একই ধরনের নকশা ও বিন্যাস নিশ্চিত করতে ব্যবহৃত হয়। আর এখানে ব্যবহারকারীদের ফন্ট, রং, ব্যাকগ্রাউন্ড, প্লেস হোল্ডার এর মতো উপাদানগুলি কাস্টমাইজ করতে দেয়, যা তারপর সমস্ত স্লাইডে বিশ্বব্যাপী প্রয়োগ করা হয়। 17 নম্বর প্রশ্নে বলছে 2025 অনুযায়ী ফেব্রুয়ারিতে মুথুট ফাইন্যান্স ভারতের গোল্ড লোন বাজারে উপস্থিতি জোরদার করতে কতগুলি নতুন শাখা খোলার অনুমোদন পেয়েছে? সেটা হচ্ছে 115টা হবে। 18 নম্বর প্রশ্নে বলছে যে নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটি আর্দ্র বিশ্লেষণের কারণে সামান্য আম্লিক মানে হচ্ছে অ্যাসিডিক হচ্ছে NH4Cl অর্থাৎ। পরের প্রশ্ন বলছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? অবশ্যই পূর্ব উপকূলের সমভূমি এখানে পশ্চিমবঙ্গ থেকে একেবারে তামিলনাড়ু পর্যন্ত হবে টোটালটাই, তো পশ্চিমবঙ্গ থেকে অপশান 3 তামিলনাড়ু পর্যন্ত। 20 নম্বর প্রশ্নে বলছে কোন বছর বক্সি জগবন্ধু ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির প্রতিবাদে পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে 1817 সালে। এটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু এটা আন্দোলনটা ছিল। পরের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ডেস্কটপ কম্পিউটারগুলিতে সাধারণত ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ? এটা অবশ্যই উইন্ডোজ 10 হবে। ভারত সরকার কর্তৃক চালু করা স্মার্ট সিটি মিশনে প্রাথমিকভাবে কতগুলো শহর অন্তর্ভুক্ত ছিল? এটা 100টা শহর অন্তর্ভুক্ত ছিল প্রাথমিকভাবে। 23 নম্বর প্রশ্ন বলছে কোন শহরে স্থানীয় স্বশাসিত সংস্থা সীমিত পৌরসভা কার্যাবলী যেমন রাস্তার আলো এবং নিষ্কাশন ব্যবস্থা সহ ছোট শহরগুলি পরিচালনা করে? অ্যান্সার হবে নগর ক্ষেত্র কমিটি। পরের প্রশ্ন 24 দাগে বলছে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যে গর্ভগৃহের উপর নির্মিত ধাপযুক্ত বা পিরামিড আকৃতির কাঠামোর নাম কি? এই যে পিরামিড আকৃতির যে কাঠামো, এরকম যে ছোটো ছোটো ধাপ রয়েছে এখানে, এটাকে বলা হয় বিমান।
দেখো উত্তর ভারতে আর দক্ষিণ ভারতের মন্দিরের বিভিন্ন ডিজাইন বা নকশা কিন্তু আলাদা। উত্তর ভারতে হচ্ছে নাগারা শিল্পরীতিতে তৈরি মন্দিরগুলো, আর দক্ষিণ ভারতে দ্রাবিড় শিল্পরীতিতে তৈরি দক্ষিণ ভারতে হয়। এখানে দেখো অধিষ্ঠান জগতী মণ্ডপ, যেটা অধিষ্ঠান জগতের মণ্ডপ যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে অধিষ্ঠান, আর এটা হচ্ছে জগতী, এই যে অঞ্চলটাকে বলা হয় জগতী, আর এটা হচ্ছে মণ্ডপ। এটা এটা এইগুলো কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ যে কোনটাকে কী বলা হয়, যে কলসা কোনটাকে বলা হয়, তারপরে শিখারা কোনটা বলে, এটা কিন্তু দেয় প্রায় পরীক্ষায়। এই মাঝে একটা পরীক্ষায় দিয়েছিল যে গর্ভগৃহ কোনটাকে বলে, তো এটা। নেক্সট দেখো আর্থিক সমীক্ষা 2024-25 অনুসারে ভারতের জিডিপির শতাংশ হিসেবে গবেষণা ও উন্নয়নে বর্তমান ব্যয় কত? এটা হচ্ছে 0.64%। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? অবশ্যই কাঠ পোড়ানো, এটা রাসায়নিক পরিবর্তন, পোড়ানোর পরে আবার কাঠে পরিণত করা যায় না। নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ এর অংশ নয়? অর্থাৎ এএলইউ কিন্তু এর একটা অংশ, সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট আছে, রেজিস্টার আছে, অপশন হবে গ্রাফিক্স কার্ড, এটা সিপিইউ এর অংশ নয়। নেক্সট 2024 অনুযায়ী চালু হওয়া যে ডিজিটাল এগ্রিকালচার মিশন সম্পর্কে কোনটা সঠিক সেটা জানতে চেয়েছি। এটিতে এগ্রি স্ট্যাক এবং ব্যাপক মৃত্তিকা উর্বরতা মানচিত্রের মতন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরির অন্তর্ভুক্ত, অবশ্যই এ ঠিক। দ্বিতীয়টা বলছে যে এগ্রি স্ট্যাক শুধুমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত না, এটা ভুল। তাহলে 3 ঠিক হবে, 1 আর 3 ঠিক, অপশন 4। এটা একবারে 1 আর 3 বলার কারণ হচ্ছে যেহেতু একটা ঠিক হয়েছে আর এখানে অপশানে আছে 2টা যেহেতু ভুল, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, তো এটা 1 আর 3ই হবে অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন বলছে 2024 অনুযায়ী ভারতের কন্ট্রোলার জেনারেলের দায়িত্ব কে নিয়েছে? সেটা হচ্ছে কে সঞ্জয় মূর্তি। 29 নম্বর প্রশ্ন হয়ে গেল। 30 নম্বর প্রশ্নে বলছে যে কম্পিউটার সিস্টেমে ভার্চুয়াল মেমোরির প্রাথমিক উদ্দেশ্য কী? অবশ্যই এখানে র্যামের ক্ষমতা বাড়াবে, অপশান 3। 2024 সালের নভেম্বরে ভারতের যে দুগ্ধ বিপ্লব তার সম্মান জানাতে কোন দিনটি পালন করা হয়? এটা জাতীয় দুধ দিবস, আর জাতীয় দুধ দিবস হচ্ছে 26শে নভেম্বর। পরের প্রশ্ন বলছে যে 2025 সালে কোন দেশ ল্যাটিন আমেরিকায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসা প্রথম দেশ হয়ে উঠেছে? BRI থেকে বেরিয়ে এসেছে কোনটা? পানামা। পরের প্রশ্ন বলছে কে ওমেন্স প্রিমিয়ার লিগ WPL ওমেন্স প্রিমিয়ার লিগ 2025 সালে শিরোপা জিতেছে? এটা অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স। ফেডারেল বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বনামের লেক এখতিয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে অপশান 1, ফেডারেল বিরোধের এখতিয়ার সুপ্রিম কোর্টের জন্য একচেটিয়া, যখন লেক এখতিয়ার হাইকোর্টের সাথে সমসাময়িক। উদ্ভিদের মূলের কোন গাঠনিক কার্যকরী যেটা রয়েছে যেটা গ্যাস বিনিময়ে বাধা দেবে কিন্তু জল শোষণে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না? সেটা হবে বায়বীয় অঙ্গে বিঘ্নিত স্টোমাটাল অপারেটাস, অপশান 3। 36 দাগে বলছে যে কিবোর্ড ব্যবহার করে একটি ডায়ালগ বক্স বা মেনুতে বিকল্পগুলির মাধ্যমে নেভিগেট করার সময় ট্যাব কি এর প্রাথমিক কাজ কি? অপশান 2 ফোকাসকে পরবর্তী উপলব্ধ বিকল্প বা নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া। কোন ধরনের অধস্তন আদালত প্রাথমিকভাবে সম্পত্তির মালিকানা এবং চুক্তিভিত্তিক চুক্তি সম্পর্কিত বিরোধগুলি পরিচালনা করে? এই সম্পত্তির মালিকানা জানা এসব দেখে হচ্ছে দেওয়ানি আদালত, অপশান 2। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এগুলো পড়ে নেবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। 2025 বঙ্গোপসাগরীয় অন্তঃসরকারি সংস্থার সভাপতিত্ব গ্রহণ করেছিল ভারত। ভারতের টেলিকম খাত কোন বছরে টেলিকম নীতির অধীনে উদারীকরণ করা হয়েছিল? এটা 1994 সাল। লাস্ট প্রশ্ন, এনটিপিসি বলি বা আদার্স এক্সামের প্রশ্ন বাংলাতে পাওয়া খুবই মুশকিল, কারণ এগুলো ইংরেজিতে থাকে আর সেটা বাংলায় কনভার্ট করে এটা খুবই সময় সাপেক্ষ। তাই বিশেষ করে পশ্চিমবঙ্গের কম্পিটিটিভ এক্সামে যারা পরীক্ষা দেয় সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এটা বাংলায় কনভার্ট করেছি, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। শেষ প্রশ্নে বলছে নিম্নলিখিত কোন স্থান থেকে সবরমতী নদীর উৎপত্তি হয়েছিল? এটা রাজস্থানের আরাবল্লী পাহাড় থেকে, অপশান 2। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।